নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আলোচ্য বিষয় মুগ কলাই চাষের পরিচর্যা কিভাবে করবেন। আমাদের রাজ্যের এবং দেশের মানুষের দুবেলার প্রধান আহার ডাল ভাত অথবা ডাল রুটি, এবং বর্তমানে এই চাষ ক্রমশ বিস্তার লাভ করছে বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করে, কারণ প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই ডালের বা ডাল শস্যের, এবং বর্তমানে এ থেকে তৈরি হচ্ছে নানান মুখরোচক খাদ্যবস্তু, যার ফলে বাণিজ্যিকভাবেও এর একটা গুরুত্ব রয়েছে, কিন্তু সমস্যাও রয়েছে। নানানভাবে পরিচর্যার অভাব এবং সেই সঙ্গে রোগ পোকার আক্রমণ, ব্যাহত হচ্ছে উৎপাদন। কি করবেন সেই উত্তর খুঁজতেই আজকের আলোচনা শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহ কৃষি অধিকর্তা চণ্ডীতলা ২ নম্বর ব্লক থেকে রেণু ধর রায়। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আর আছেন পুরসুড়ো ব্লক থেকে, পুরসুড়ো মহকুমা বা পুরসুড়ো আমাদের কৃষি দপ্তর থেকে লতিকা মণ্ডল। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন আপনারা প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে আজকের বিষয়ের ওপর ফোন করবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। আমি প্রথমেই লতিকা দেবী আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাইব, যে ডাল শস্য চাষ, বিশেষ করে মুগ বা কলাইয়ের এই গুরুত্বটা যদি একটু বুঝিয়ে বলেন। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত ডাল শস্যের চাষ হয় তার মধ্যে মুগ এবং কলাই এই দুটো হচ্ছে অন্যতম জনপ্রিয় ডাল শস্য। নিরামিষ খাদ্য গ্রহণকারীদের কাছে প্রোটিনের প্রধান উৎস হচ্ছে ডাল শস্য। ডাল শস্যে প্রায় 18 থেকে 25% পর্যন্ত প্রোটিন থাকে। এই প্রোটিন ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যেমন রাইবোফ্লেভিন, থাইমিন, লাইসিন ইত্যাদি অ্যামাইনো অ্যাসিডগুলো তন্ডুল তত্ত্ব বা দানা জাতীয় শস্যের থেকে কিন্তু ডাল শস্যে বেশি থাকে। সেই জন্য আমরা বলি যে সুষম খাদ্যের জন্য আমাদের দানা শস্যের সাথে সাথে কিন্তু ডাল জাতীয় শস্য অবশ্যই খেতে হবে। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে মুগ ডাল দিয়ে আমরা যে খিচুড়ি তৈরি করি সেটা সহজ পাচ্য বলে রোগীদের খাদ্য তালিকায় কিন্তু দেয়া হয়। এছাড়া যখন অঙ্কুরিত মুগ বা কলাই আমরা খাই সেটা হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের একটা প্রধান উৎস। মুগের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং আয়রন থাকে, যা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে, এছাড়াও আমাদের ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও আমরা দেখেছি যে ডাল শস্য যদি চাষ করা যায়, অর্থাৎ মুগ বা কলাই যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পায়। মুগ বা কলাইকে আমরা পশুখাদ্য হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা দেখেছি মুগ বা কলাইয়ের পাতা, ডাঁটা, খোসা বা ভুসি এগুলো হচ্ছে গবাদি পশুর পুষ্টিকর এবং উপাদেয় খাদ্য। এছাড়াও আছে যে আমরা যদি শুটি তোলার পর এই মুগ বা কলাইকে মাটির সাথে আমরা মিশিয়ে দিই, তাহলে মাটিতে কিন্তু জৈব পদার্থের পরিমাণ বাড়ে। এছাড়াও যেহেতু মুগ বা কলাই স্বল্পমেয়াদী ডাল শস্য, মুগকে অনায়াসেই দুটো মূল ফসলের মধ্যবর্তী সময়ে কিন্তু নিয়ে যায়, এবং দেখা গেছে যে মুগ এবং কলাই চাষ করলে আমাদের কিন্তু ভূমিক্ষয়টাও রোধ করা যায়। আচ্ছা, বাণিজ্যিকভাবেও তো এই চাষটা ক্রমশ বিস্তার লাভ করছে বা গুরুত্ব পাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে মুগের কথা আমরা বলতে হবে। মুগের আমাদের যখনই কোনো ফসল আমরা চাষ করি, আমরা সবসময় গুরুত্ব দিই যে তার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টটার জন্য। এক্ষেত্রে আমরা মুগকে মুগ ডাল হিসাবে যেমন বাজারে এসে গেছে প্যাকেটজাত দ্রব্য হিসাবে, মুগ ডালের চানাচুর এসেছে, মুগ ডালের বরফি বা মুগ দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টিও কিন্তু আজকাল বাজারের মধ্যে মানে অ্যাভেলেবেল অবস্থায় আছে। এইগুলো হচ্ছে এর ফসলের যে প্রোডাকশনটাকে, তার পরিধিটাকে আরো বিস্তৃত করে দিচ্ছে। আচ্ছা রেণু দেবী, আপনার কাছে যেটা আসবো, যে দীর্ঘদিন ধরে আমরা এই জমি ব্যবহার করার ফলে তার যে স্বাভাবিক ক্ষমতা, উৎপাদন ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে যায়, বন্ধ্যা পরিণত হয়। তো ডাল চাষ বা কলাই চাষের ক্ষেত্রে এটার কি কোনো স্বাস্থ্য উদ্ধারের রাস্তা রয়েছে? নিশ্চয়ই রয়েছে। ডাল জাতীয় ফসলগুলির একটা বিশেষত্ব হচ্ছে এদের মূলের মধ্যে রাইজোবিয়াম নামক জীবাণু থাকে, যেটা ব্যাকটেরিয়া। এরা গুটি অর্থাৎ অর্বুদ সৃষ্টি করে রুটের মধ্যে থাকে, মূলের মধ্যে থাকে, যেটা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে সেখানে আটকে রাখতে পারে। এবং এগুলো মোটামুটি গাছের 3 সপ্তাহ বয়সের পর থেকে শুরু হয়ে যায়, মূলের মধ্যে সেটা বাড়তে থাকে। তো এর ফলে ডাল জাতীয় যে শস্যগুলো, তাদের নিজেদের নাইট্রোজেনের যে রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা, সেটাও যেরকম কম লাগে, তেমনি পরবর্তী যে ফসলটা হয় সেখানেও কিন্তু নাইট্রোজেনের পরিমাণ
অনেকটাই কম হয়ে যায়। আচ্ছা। এবং যখন গাছটা মোটামুটি ওই 3 সপ্তাহ পরে শুরু হয়, প্রায় 6 সপ্তাহের মাথায় ওগুলো মাটিতে মিশে যায়। ফলে সেখানে মাটির জৈব সারের পরিমাণ বা উর্বরতা বাড়াতে সাহায্য করে। আর এই যে ডাল জাতীয় ফসলগুলো, এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং পুরো মাটি ছেয়ে যায়, অর্থাৎ কভার করে দেয়। তাই এগুলোকে কভার ক্রপ হিসেবেও ব্যবহার করা যায়। আর কভার ক্রপ হিসেবে এটা ন্যাচারাল মালচিং একটা কাজ করে। এই ন্যাচারাল মালচিং বলতে যে যখন মাটিটা কভার হয়ে যাচ্ছে তখন সেখানে মাটিতে যে রসটা সেটা বাইরে বেরিয়ে যাওয়াটা অনেকটা রোধ করে। আচ্ছা আচ্ছা, সময় একটা আছে যে নির্দিষ্ট কোনো সময়ে করতে হবে না, সারা বছরই যে কোনো সময় করা যেতে পারে? আর মাটিটা কি ধরনের হলে ভালো হয়? মাটি বলতে ডাল শস্য মাটিতে জল বসা একদম সহ্য করতে পারে না, মানে তার মূলগুলো পচে যায়, নষ্ট হয়, বিভিন্ন রকম প্রবলেম হতে থাকে। যার জন্য যে মাটিতে জল বসে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, অর্থাৎ একটু উঁচু জমি, সেরকম বাছাই করলে ভালো হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এই সময়, অর্থাৎ ওই মানে ফাল্গুন চৈত্র এইসব সময় চাষটা হয়। মুগ আর কলাই দুটো এই সময় চাষ করা হয় বেশিরভাগ। এছাড়া বর্ষাকালীন হিসেবেও ভাদ্র মাসেও চাষ করা যায়। বেশিরভাগ চাষি ভাইরা ছিটিয়ে বুনে দেন, জমিতে ছিটিয়ে বুনে দেন। এতে বিঘা পিছু প্রায় 3 থেকে 4 কেজি বীজ প্রয়োজন হয়। তো এইভাবে মোটামুটি চাষ করা হয় আর কি মুগ আর কলাই। ম্যাডাম যে কথাটা বললেন, বর্ষাকালীন চাষ তো করা যেতেই পারে, সেক্ষেত্রে বলবো যে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা বা বর্ষাকালীন চাষ হিসেবে কেন করবেন এটা? আসলে আমাদের যে চাষি ভাইরা অভ্যস্ত, তারা হচ্ছে বর্ষাকালে ধান চাষে অভ্যস্ত। সেই সময় এরা কিন্তু জমির কোনো রকম বাদ বিচার করে না। কিন্তু দেখা গেছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় বা অন্যান্য বেশ কিছু জেলায় এরকম কিছু উঁচু এবং মাঝারি উঁচু জমি আছে যার জল ধারণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। আবার এমন কিছু জমি আছে সেগুলো এতটাই ঢালু যে বৃষ্টি হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির জল সেখান থেকে জমি থেকে নেমে চলে আসে। তো এই সমস্ত জমিতে যদি ধান চাষ করা হয়, প্রকৃতির খামখেয়ালিপনায় যদি বৃষ্টি সেভাবে না হয়, তাহলে দেখা গেছে ধান চাষ লাভজনক হয় না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ধানের শীষ আসে না, এবং চাষিরা নিজেদের খরচ বাঁচানোর জন্য সেই ধান গাছটাকে কিন্তু খড় হিসাবেও কেটে নিয়ে আসে না। তো এই যে জমিগুলো আছে, এই জমিগুলোর নিকাশি ব্যবস্থাকে একটু উন্নত করে যদি আমরা কলাই চাষ করতে পারি, তাহলে সেটা একটা লাভজনক ফসল হিসেবে কিন্তু উঠে আসে। এর জন্য আমাদের একটু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। বিশেষ ব্যবস্থা বলতে প্রথমেই যে আগাছাগুলো থাকবে সেটা আমরা ওই টোটাল কিলার আগাছানাশক, যেমন গ্লাইফোসেট পাওয়া যায়, সেটা 5 ml প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করে আগাছাটাকে নিয়ন্ত্রণ করে নিতে পারি। এর ঠিক 15 থেকে 20 দিনের মাথায় জমির মধ্যে আমাকে একটু চুন মেশাতে হবে। প্রায় 25 থেকে 30 কেজি প্রতি বিঘায় চুন মিশিয়ে আমি মাটির সাথে মিশিয়ে নিয়ে জমির অম্লত্বটাকে দূর করে নিলাম। এরপর ভাদ্র মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মূল জমিটাকে আমি তৈরি করে নেব, এবং মূল জমি তৈরি করার সময় 5.5 থেকে 6 কেজি ইউরিয়া, 4.5 কেজি পটাশ এবং 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমি জমিটাকে ভালোভাবে তৈরি করে নিলাম। এরপর ওই জমিতে আমরা যদি বীজ বুনি, মানে কলাইয়ের বীজ বিশেষ করে যদি বুনি, দেখা গেছে যে এটা একটা রেমুনারেটিভ ফসল এবং প্রায় বিঘে প্রতি 5 থেকে 6 হাজার টাকা কিন্তু চাষি ভাইরা আয় করতে পারেন। অত্যন্ত লাভজনক চাষ বলা অপেক্ষা রাখে না। ম্যাডাম, আপনার কাছে যেটা জানবো, যে একটু আগে আমরা শুনলাম যে জমি মোটামুটি প্রস্তুত হয়ে যাওয়ার পর যে পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে জাত নির্বাচন। এই জাত নির্বাচনের উপর নির্ভর করে উৎপাদনের হার। তো উন্নত জাত মুগ এবং কলাইয়ের ক্ষেত্রে কি কি পরামর্শ দেবেন চাষি বন্ধুদের? জাতের ক্ষেত্রে সবসময় একটু মনে রাখা প্রয়োজন যে যত রিসেন্টলি বের হওয়া যে জাতগুলো, সেগুলো চাষি ভাইদের মধ্যে একটু মানে প্রচারের মধ্যে আনতে হবে। তো সেক্ষেত্রে মুগের ক্ষেত্রে আমরা বলবো কণিকা, বর্ষা, বিরাট, শিখা, এই ধরনের যে জাতগুলো, এগুলো বিগত 10 বছরের মধ্যে বেরিয়েছে আর কি, উদ্ভাবিত হয়েছে, চাষি ভাইদের মধ্যে এসে গেছে। আর সোনালী, সম্রাট, এগুলো মোটামুটি এর থেকে একটু পুরনো, যেগুলো চাষি ভাইরা খুব পছন্দ করে। আর কলাইয়ের ক্ষেত্রে রয়েছে PU7, PU8, IPU 10-26, VBN 8, VBN 9, এরকম বিভিন্ন ভ্যারাইটিগুলো, এগুলো সবই 10 বছরের মধ্যে রিলিজ হয়েছে। আর পুরনোর মধ্যে কালিন্দী, গৌতম, সারদা, এইসব জাতগুলো চাষিদের মধ্যে পপুলার, মানে চাষিরা এগুলো করতে অভ্যস্ত। তো নতুন বীজের ক্ষেত্রে যেটা বলবো যে এগুলো চেষ্টা করা হয় যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বাড়ে, পোকাকে আক্রমণ করার ক্ষমতা বাড়ে, বা এই ধরনের যে জিনিসগুলো যেগুলো মানে ডিজায়ারেবল ক্যারেক্টার, সেগুলো যাতে থাকে, সেইটা মাথায় রেখে নতুন জাতগুলো তৈরি করা হয়। আচ্ছা,
ম্যাম আপনার কাছে আসবো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা জানি যে যদি আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে আমরা অনেক কিছুকে প্রতিহত করতে পারি বা প্রতিকূল পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারি। এক্ষেত্রে বীজ লাগাবার আগে বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মুগ এবং কলাই চাষের ক্ষেত্রে বীজ শোধন কিভাবে করবেন? শুধু মুগ বা কলাই নয়, যে কোনো ফসলের ক্ষেত্রেই বীজ শোধন হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। কারণ যত রোগ দ্বারা ফসল আক্রান্ত হয় তার 80% হচ্ছে কিন্তু বীজবাহিত। যেহেতু এটা ডাল শস্য, এক্ষেত্রে আমাদের কিন্তু দুবার করে বীজ শোধন করতে হবে। একবার জৈব বা রাসায়নিক যে বীজ শোধনকারী ওষুধগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বীজ শোধন করা, এবং পরবর্তীতে একটা 7 থেকে 10 দিনের গ্যাপ রেখে রাইজোবিয়াম জীবাণু দ্বারা কিন্তু বীজ শোধন করতে হবে। এবং ডাল শস্যের ক্ষেত্রে রাইজোবিয়াম জীবাণু দ্বারা বীজ শোধন করাটা কিন্তু মাস্ট, মানে অবশ্যই করতে হবে। প্রথমে বলি, যেভাবে আমরা এমনি যে বীজ শোধন করবো সেক্ষেত্রে আমাদের বাজারে যে সমস্ত বীজ শোধনকারী ওষুধগুলো পাওয়া যায়, যেমন কার্বেন্ডাজিন, থাইরাম, এগুলো 2 গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বা ম্যানকোজেব যদি পাওয়া যায়, ম্যানকোজেব 3 গ্রাম প্রতি কেজি বীজের সাথে আমরা মিশিয়ে নিলাম। নতুন মলিকুল হিসাবে বেরিয়েছে মেটালাক্সিল, মেটালাক্সিলটাও আমরা 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে যদি মিশিয়ে নিই তাহলে কিন্তু বীজ শোধনটা হয়ে যায়। এছাড়া আমাদের আছে জৈব কিছু ওষুধ, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, এটা 4 গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবং যদি সিউডোমোনাস ফ্লুরোসেন্স আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 10 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে নেব। এর ঠিক 7 থেকে 10 দিন পরে আমাদের কিন্তু ডাল শস্যের মেইন যে বীজ শোধন অর্থাৎ রাইজোবিয়াম জীবাণু দ্বারা যে শোধন সেটা কিন্তু করতে হবে। প্রথমেই বলে দিই যে রাইজোবিয়াম যে জীবাণুটা আছে, এই রাইজোবিয়াম জীবাণু এবং ডাল শস্যের মধ্যে একটা মিথজীবী রিলেশনশিপ গড়ে ওঠে। এর জন্য প্রত্যেকটা ডাল শস্যের জন্য রাইজোবিয়াম প্রজাতি কিন্তু আলাদা আলাদা হয়। অর্থাৎ মুগ বা কলাইয়ের ক্ষেত্রে যে প্রজাতিটা হবে সেটা কিন্তু মসুর বা খেসারির জন্য সেই রাইজোবিয়াম প্রজাতি দিয়ে ট্রিটমেন্ট করলে আমরা কিন্তু ভালো ফলন পাবো না। এখানে মুগ বা কলাইয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাইজোবিয়াম স্পিসিস বা রাইজোবিয়াম প্রজাতি, এবং এর বিভিন্ন স্ট্রেন আছে। একটা স্ট্রেন মুগের ক্ষেত্রে যেমন উপকারী, অন্য স্ট্রেনগুলো কলাইয়ের জন্য উপকারী, মানে তার জন্য ভাগ আছে। যেমন মুগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি MG4, KM1, M10, GMBS1, আর কলাইয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি BM, BSP 47, PUR 16, PUR 34, CR7, এই স্ট্রেনগুলোকে কিন্তু ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব না, প্রথমে যে বীজ শোধন করে রেখেছিলাম সেই বীজগুলোকে নিয়ে 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে তারপরে তুলে নেব। এরপর একটা সলিউশন তৈরি করতে হবে, কি না তাতে 1 লিটার জলেতে আমরা 100 থেকে 150 গ্রাম গুড় নিয়ে সেটাকে আধ ঘন্টা ফোটাবো। ফোটানোর পর ওই দ্রবণটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর ওখানে 400 গ্রাম রাইজোবিয়াম জীবাণু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1 একরে যে পরিমাণ বীজটা লাগবে সেই বীজটাকে কিন্তু ওই দ্রবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ছাওয়ায় শুকিয়ে নেব। এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে রাইজোবিয়াম জীবাণু দ্বারা যে বীজগুলো আমরা শোধন করেছি সেগুলো যেন সূর্যালোকের সরাসরি সংস্পর্শে না আসে। এইভাবে যদি রাইজোবিয়াম দ্বারা আমরা শোধন করি তাহলে দেখতে পারি যে আমাদের এক্ষেত্রে ফলন প্রায় 18 থেকে 22% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রেণু ম্যাডাম, আপনার কাছে যেটা জানবো যে পরবর্তী পর্যায়ে যে যেমন গুড় ঢালবেন তেমনি মিষ্টি হবে, তেমনি সার প্রয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনের হার বৃদ্ধির ক্ষেত্রে। আমাদের রাসায়নিক এবং জৈব এই দুটো চাষই চলে, এক্ষেত্রে কি কি সার প্রয়োগ করবেন চাষি বন্ধুরা? সার হলো গাছের খাবার, মূল খাদ্য নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটার মাধ্যমেই গাছের খাবার সরবরাহ করা হয়। তো যে কোনো ফসলের মতো ডাল শস্যতেও সার দিলে অবশ্যই ফলন বাড়ে। তবে ডাল শস্যগুলো অত্যন্ত অবহেলার সাথেই সাধারণত আমাদের দেশে চাষবাস হয়ে থাকে, চাষি ভাইরা খুব একটা সার ব্যবহার করেন না। তবে যদি দেখা গেছে যে পরীক্ষার মাধ্যমে যদি একর পিছু 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট এবং 16 কেজি পটাশ মূল জমিতে যখন মূল জমিটা তৈরি করা হচ্ছে সেই সময় যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ গাছের ক্ষেত্রে। আর যেহেতু আগেই বলা হয়েছে নাইট্রোজেন রিকোয়ারমেন্ট ডাল শস্যের ক্ষেত্রে অনেকটা কম, কেন কি এরা মাটির মধ্যেই রাইজোবিয়াম জীবাণুর মাধ্যমে নাইট্রোজেনটা সংবন্ধন করে নিতে পারে। তো সেক্ষেত্রে চাপান সার হিসেবে খুব একটা নাইট্রোজেন আর আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু মোটামুটি 30 থেকে 40 দিনের মাথায় যদি একটা ফোলিয়ার স্প্রে করা হয় অর্থাৎ পাতায় স্প্রে করা হয়, সেটা হচ্ছে ইউরিয়া বা ডিএপি যে কোনো একটা সার, সেটা যদি 20 গ্রাম প্রতি লিটার জলে নিয়ে স্প্রে করা হয় তাহলে সেটা কিছুটা জলসেচের কাজও করে আর তার সাথে গাছের খাদ্যের চাহিদাটাও পূরণ করে দেয়।
হ্যাঁ বলুন। আরেকটা যেটা বলার ক্ষেত্রে যে সালফারের চাহিদা মেটানোর জন্য সাধারণত এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করলেই ভালো হয়, বা অ্যামোনিয়াম সালফেটও ব্যবহার করা যেতে পারে। অনুখাদ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এখানে অনুখাদ্য কিভাবে প্রয়োগ করবেন বা কি পরিমাণ প্রয়োজন আছে বলে মনে করেন? আমরা প্রথমেই বলি যে সব সময় মাটি পরীক্ষার ভিত্তিতে অনুখাদ্য প্রয়োগ করা সম্ভব হয় না। অনুখাদ্য প্রয়োগ করা যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন গাছটা বড় হয় তার মধ্যে যে ডেফিসিয়েন্সি সিমটমসগুলো দেখতে পাই তার ওপরে করি। আর ইন জেনারেল আমরা জানি যে পশ্চিমবঙ্গের কোন কোন অংশে কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্টের বা অনুখাদ্যের ঘাটতি আছে সেই বুঝেও কিন্তু আমরা ফসলে এই অনুখাদ্যটা স্প্রে করে থাকি। সাধারণত মুগ বা কলাইয়ের ক্ষেত্রে সুসংগত উপায়ে খাদ্য উপাদান সরবরাহের জন্য আমরা বীজ বোনার 3 সপ্তাহের মাথায় জিঙ্ক, 4 সপ্তাহের মাথায় বোরন এবং 5 সপ্তাহের মাথায় মলিবডেনাম স্প্রে করে থাকি। এজন্য আমরা কি করি না, প্রতি লিটার জলে 0.5 গ্রাম চিলেটেড জিঙ্ক, 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট এবং 0.5 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট আমরা কিন্তু জলের সাথে গুলে স্প্রে করি, এবং অনুখাদ্য মিশ্রিত এই জলীয় দ্রবণের পরিমাণ হবে 40 লিটার। অনুখাদ্য মাটিতেও দেওয়া যায়, কিন্তু মাটিতে দেওয়ার সময় আমাদের কিছু বিশেষ ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হয়। যেমন সালফার এবং মলিবডেনামের মধ্যে একটা রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। যদি মাটিতে সালফার বা গন্ধক প্রয়োগটা বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মলিবডেনামের প্রাপ্যতাটা কমে যায়। আবার জিঙ্ক যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেটের সাথে একসাথে দিই তখন দেখি জিঙ্কের প্রাপ্যতাটা কমে যাচ্ছে, কারণ সেখানে জিঙ্ক ফসফেট নামক একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। সুতরাং আমরা বলি যে যত সুবিধা হয়, বিশেষ করে ডাল শস্যের ক্ষেত্রে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টটাকে বা অনুখাদ্যটাকে অবশ্যই স্প্রে করে ব্যবহার করব। এছাড়াও যেটা পাওয়া যায় যে সিউইড এক্সট্রাক্ট একটা পাওয়া যায়। সিউইড এক্সট্রাক্ট যদি 10% হারে আমরা স্প্রে করে থাকি এতে কিন্তু ফুল ঝরার পরিমাণটা বা ফুল ঝরে পড়ার পরিমাণটা অনেক কমে যায় এবং শুটির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস আপনি প্রথম দিকে বললেন অনেকটা অবহেলায় চাষ হয়ে থাকে, তো অন্তর্বর্তী পরিচর্যাটা একটু গুরুত্বপূর্ণ এই চাষের ক্ষেত্রে, তাতে লাভ চাষি বন্ধুদেরই হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী পরিচর্যা কি কি করবেন? অন্তর্বর্তী পরিচর্যার মধ্যে প্রথম একটা ব্যাপার হচ্ছে জলসেচ। জলসেচ ডাল শস্যে খুবই কম পরিমাণ জলের প্রয়োজন হয়। তো যদি দেখা যায় যে একটা মাত্র সেচ দেওয়ার জন্য প্রস্তুত আছেন চাষি ভাই, সেক্ষেত্রে গাছের বাড়ন্ত অবস্থা অর্থাৎ যখন ডালপালা ছাড়ে ব্রাঞ্চিং সিচুয়েশন, সেই সময়টা দিলে ফলন ভালো হয়। এবার যদি দুটো সেচ পাওয়া যায় তাহলে ব্রাঞ্চিং এর সময় অবশ্যই, এবং যখন ফলটা তৈরি হচ্ছে সেই সময় দরকার। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে যখন ফুলটা আসছে সেই সময় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা ক্ষতিকর। অর্থাৎ ফুল আসার আগে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় বা মাটিতে জল বসে যায় সেটা কিন্তু আবার গাছের ক্ষেত্রে ক্ষতিকর হবে। এটা গেল জলসেচ। এরপরে আরেকটা যেটা আছে পাতলা করা, মানে সাধারণত চাষি ভাইরা ছিটিয়ে বুনে দেন, এবার ফলে সেক্ষেত্রে এক জায়গায় অনেক বেশি পরিমাণে গাছ হয়ে যায়, যেটা নিজেদের গাছেদের মধ্যে কম্পিটিশন বেড়ে যায়। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে নেল উইডার একটা মেশিন আছে, সেটা খুব ছোট হ্যান্ডি এবং চাষি ভাই নিজেই সেটা নিয়ে জমিতে চাষ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। সেটা দিয়ে যদি জমিতে একটা টান দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সারি মেনটেন করা সম্ভব হয়, এবং এক্ষেত্রে আগাছাটাও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ হয়ে যায় এবং তাতে জমিতে যে রসের পরিমাণ সেটাও কিন্তু থেকে যায়। আর তৃতীয় আরেকটা হচ্ছে যেটা বলবো যে সাথী ফসলের চাষটাও যদি এর সাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু চাষি ভাই এক্সট্রা একটা বেনিফিট পেতে পারেন। সাথী ফসল এই মুগ বা কলাইয়ের জন্য মানে সর্ষে, পাট, তারপরে তিল, এরপরে কটন অর্থাৎ তুলো, সরঘাম, তারপরে সুগার কেন অর্থাৎ আখ, এইগুলো সমস্তগুলোর সাথে কিন্তু মুগ আর কলাই খুব ভালোভাবে চাষ করা যায়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে একটা ফসল যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন আরেকটা ফসলের মাধ্যমে চাষি ভাই সেটা পরিপূর্ণ করে নিতে পারবেন। ম্যাম, আপনার কাছে সংক্ষেপে জানবো, প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যে আগাছা নিয়ন্ত্রণের কথা বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা হওয়ার ফলে কিন্তু ক্ষতি চাষি বন্ধুদেরই হয়। সেক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণটা কিভাবে করবেন? ওষুধের দ্বারা না যন্ত্রের সাহায্যে বা হাতে করে কিভাবে করবেন? আসলে সব সময় বলা হয় যদি হাত নিড়ানির সাহায্যে আগাছা নিয়ন্ত্রণ করা যায় তার এফিকেসি সবথেকে বেশি পাওয়া যায়। কিন্তু এর একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে ক্রমবর্ধমান কৃষি শ্রমিকের যে সমস্যাটা সেটা কিন্তু আমাদের সামনে উঠে আসে। সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্রি ইমার্জেন্সি
ইমার্জেন্স বা পোস্ট ইমার্জেন্স হার্বিসাইডের সাথে কম্বাইন করে একটা হাত নিড়ানির ব্যবস্থা করে থাকি, যাতে দুটো দিকই আমরা মেনটেন করতে পারি। তো এক্ষেত্রে আমাদের যে প্রি ইমার্জেন্স হার্বিসাইড আছে পেন্ডিমিথালিন 30 EC, এটা যদি 2 লিটার জলে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করি বীজ বোনার 3 দিনের মধ্যে, এই সময়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে বীজ বোনার 3 দিনের মধ্যে এটাকে কিন্তু স্প্রে করতে হবে। এবং যখন স্প্রে করব তাতে তখন যেন মাটিতে উপযুক্ত পরিমাণে রস থাকে, নইলে এটা কার্যকরী হবে না। 3 দিনের পরবর্তী সময়ে কি হয় না, মুগ বা কলাইয়ের এই সময় অঙ্কুরোদ্গম স্টার্ট হয়ে যায়, সেই জন্য এই বৃদ্ধিটা ব্যাহত হয় এবং পরবর্তীকালে 25 থেকে 30 দিনের মাথায় আমরা একটা হাত নিড়ানির সাহায্যে দিয়ে আগাছাটাকে নিয়ন্ত্রণ করব। যদি আমরা প্রি ইমার্জেন্স আগাছানাশক ব্যবহার করতে না পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু পোস্ট ইমার্জেন্স আগাছানাশকের দিকে ঝুঁকবো। এক্ষেত্রে কুইজেলফ অফ ইথাইল 5% EC 1.5 ml প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় স্প্রে করব এবং পরবর্তীতে 25 থেকে 35 দিনের মাথায় একটা হাত নিড়ানির সাহায্যে আগাছা নিয়ন্ত্রণ করে জমিটাকে আগাছা ফ্রি রাখলেই আমরা মোটামুটি যে ফলনটা যে হারে আমাদের পাওয়া উচিত সেই কাঙ্ক্ষিত ফলনটাই কিন্তু আমরা পেতে পারি। আচ্ছা ম্যাম, আমরা তো শেষ দিকে এসেছি, তবু আসল যে প্রতিবন্ধক রোগ বিষয়ে আমরা দেখেছি গাছেরতে। আচ্ছা ম্যাম, আপনি তাহলে রোগের ব্যাপারটা যদি বলে দেন, এই কি কি? হ্যাঁ, যদি রোগের কথা বলি তাহলে দেখা যায় যে কলাইয়ের ক্ষেত্রে অর্থাৎ ডাল শস্যে যে রোগগুলো মেন হয়, প্রথমেই আমরা বলতে পারি যে হলুদ কুটে রোগ, এই রোগটা হয়। এছাড়াও আছে পাতায় পাউডারি মিলডিউ যে রোগটা হয়, এই রোগটাতেও দেখা যায়। এছাড়াও আছে সার্কোস্পোরা লিফ স্পট, পাতায় বাদামি মরচে দাগ, পাতা কুকড়ানো এবং শিকড় ম্যাক্রোফোমিনা জনিত যেটা শিকড় পচা বা গোড়া পচা যে রোগটা, এটা কিন্তু হয়ে থাকে। এবং এই সমস্ত ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সুসংগত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু মুগ কলাই আমরা বলি সেই অর্থে অতটা লাভজনক বা ক্যাশ ক্রপ না, সেই জন্য আমরা রাসায়নিকের ওপর বেশি না গিয়ে সুসংগত উপায়ে নিয়ন্ত্রণ করব। এবং এক্ষেত্রে যেমন যে পরিচর্যাগুলো এতক্ষণ ধরে আলোচনা করা হলো, সেগুলো যদি প্রপারলি মেনটেন করে আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব যে রোগ পোকা অনেক ক্ষেত্রে কিন্তু প্রতিহত আমরা করতে পারবো। আচ্ছা, শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে আসবো যে পোকার আক্রমণেতে নাজেহাল হয় চাষি বন্ধুরা, কি ধরনের পোকার আক্রমণ হতে পারে এবং সেটাকে কিভাবে প্রতিহত করবেন চাষি বন্ধুরা? পোকা বিভিন্ন রকমের আছে যারা মুগ কলাই এদেরকে আক্রমণ করতে পারে। তার মধ্যে সেটাকে যদি আমরা একটু ক্লাসিফাই করে নিই, তাহলে কিছু আছে শোষক পোকা। তার মধ্যে প্রথমেই আসবে সাদামাছি, জ্যাসিড, অ্যাফিড, থ্রিপস যেটা চিরুনি পোকা বলা হয়, সেই ধরনের পোকাগুলো। এরা রস চুষে খায় এবং সেই জায়গার বার বৃদ্ধি কমে যায়, ফলে গাছের এফেক্ট হয় এবং পরবর্তীকালে এরা অনেক ভাইরাস বহন করে, যেটার ক্ষেত্রে ওই যেটা হলদে মোজাইক যেটা বলা হয়, ইয়েলো মোজাইক যেটা হয়, সেটা কিন্তু এই ভাইরাসের মাধ্যমে হয়, কিন্তু আলটিমেটলি সেটা বহন করছে পোকা। আর এছাড়া কিছু আছে কাণ্ড আর শুঁটি, সেগুলোকে ফুটো করে ঢুকে যায় এবং সেখানে খেতে থাকে। এবং কিছু ফলের মাছিও আছে। আর আছে শুঁয়োপোকা জাতীয় যে ক্যাটারপিলার বা ল্যাদা পোকা, এ ধরনের জিনিসগুলো। এই শুঁয়োপোকাগুলো এরা পাতার নিচের দিকে বাসা বেঁধে থাকে একসাথে দলবদ্ধভাবে। আবার যেগুলো ক্যাটারপিলার, তারা আবার তলাতে ডিম পেড়ে থাকে। তো যদি আমরা রাসায়নিক ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অ্যাসিফেট আর ইমিডাক্লোপ্রিড এইটার যে কম্বিনেশন, সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করা যেতে পারে। থ্রিপস বা চিরুনি পোকার জন্য ফিপ্রোনিল, সেটা 2 ml পার লিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর এছাড়া নিম ঘটিত যে ওষুধগুলো, সেগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে, যেহেতু এগুলো পরিবেশ বান্ধব। আর সবচেয়ে আমরা সবসময় মনে রাখবো যে সুসংহত উপায়, অর্থাৎ ডিম দেখলাম, ডিমের গাদা সেটা আমরা কুড়িয়ে নিলাম, বা পোকার গাদা দেখলাম সেটা একেবারে সংগ্রহ করে জমির বাইরে গিয়ে সাথে সাথে নষ্ট করে ফেললাম। এইভাবে তারপরে ইয়েলো ফাঁদ, যেটা মানে হলুদ ফাঁদ, ফেরোমন ট্র্যাপ, এই সব জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা পরিবেশ বান্ধব একটা কৃষি চাষি ভাইদের উপহার দিতে পারি। পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। একদমই, চাষি ভাই যত মাঠে পা দেবেন তত ফলন বাড়বে, এটা একটা প্রবাদই আছে। তো শেষ প্রশ্ন হিসেবে বলবো যে কি বার্তা দেবেন চাষি বন্ধুদের? চাষি বন্ধুদের যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে ডাল শস্যের এলাকা বাড়ান, কারণ ডাল শস্যের
চাহিদা প্রচুর কিন্তু উৎপাদন কম, যে জন্য আমাদের বাইরের রাজ্য থেকে ডাল শস্যকে আমদানি করতে হয়। সেই পরনির্ভরতাটা কমিয়ে আমরা যদি নিজেদের করতে পারি, মানে নিজেরাই উৎপাদনটা করে নিতে পারি, এর দিক দিয়ে আমরা কিন্তু লাভজনক হতে পারবো। আর দ্বিতীয়ত বলেছি যে ডাল শস্য চাষ করলে জমির উর্বরতা বাড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাইরে থেকে ইউরিয়া না দিয়ে আমরা রাইজোবিয়ামের মাধ্যমে কিন্তু একটা বিশাল পরিমাণ নাইট্রোজেনকে জমির মধ্যে, মাটির মধ্যে আবদ্ধ করে নিতে পারবো। ঠিক, ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের সময় শেষ, ইতি টানতেই হচ্ছে। স্টুডিওতে আসার জন্য, সুপরামর্শ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। চাষি বন্ধু, আপনারা শুনলেন যে ডাল, বিশেষ করে মুগ এবং কলাইয়ের ক্ষেত্রে কি কি পরিচর্যা আপনারা গ্রহণ করবেন এবং যার ফলে আপনাদের উৎপাদনের হার যেমন বাড়বে, তাতে আমাদের রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। এরকমই বিভিন্ন দিনে, বিশেষ করে বৃহস্পতিবার ঠিক 5:30টায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনারা দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার। নমস্কার।